আসসালামু আলাইকুম। লোহিত সাগরের সংকটের প্রেক্ষাপটে বিকল্প পথের সন্ধান এবং বাংলাদেশের উপর এর প্রভাব। আবার বলছি, লোহিত সাগরের সংকটের প্রেক্ষাপটে বিকল্প পথের সন্ধান এবং বাংলাদেশের উপর এর প্রভাব। লোহিত সাগরের সংকট আমাদের বাঁচার পথ কী? আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি বা আমরা জেনেছি লোহিত সাগর সংকটের ভয়াবহতা নিয়ে। কিন্তু আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? না, আমরা থাকবো না। আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা এখান থেকে উত্তরণ হওয়ার জন্য এই সংকটের পথ বের করতে হবে আমাদের। তাহলে 2026 সাল যখন বিশ্ব বাণিজ্য মানচিত্র বদলে যাচ্ছে, তখন বাংলাদেশ এর ধাক্কাকে সামলাতে পারবে? প্রশ্ন। আমরা কথা বলবো সেই বিকল্প পথ নিয়ে। আজ আমরা কথা বলবো সেই বিকল্প পথ নিয়ে। আমাদের পকেটের ওপর কিছুটা হলেও চাপ কমতে পারে, আমাদের পকেটের ওপর কিছুটা হলেও চাপ কমতে পারে এবং আমরা খুঁজব সেই সংকটের সমাধান চলুন বিকল্প রুট কি জানার চেষ্টা করি। লোহিত সাগরে এড়িয়ে চলাই হলো বাড়তি সময়, বাড়তি টাকা, অতিরিক্ত টাকা। লোহিত সাগর এরিয়া যদি অন্য কোনো রুট খোঁজেন তাহলে আমাদের বাড়তি সময়ও যাবে, বাড়তি টাকাও যাবে। কিন্তু সমাধান তো করতে হবে। কি সমাধান করতে হবে? আফ্রিকা ঘুরে আসা বর্তমানে অনেক দেশ ল্যান্ড ব্রিজ বা স্থলপথের কথা ভাবছেন। বর্তমানে বিশ্বের অনেক দেশ এই আফ্রিকা ঘুরে আসা বিকল্প পথ হিসেবে অনেক রুট পথ খুঁজতেছেন। তার মধ্যে ল্যান্ড ব্রিজ বা স্থল বন্দরের কথাও ভাবছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব হয়ে জর্ডান পর্যন্ত সকল পথে ব্যবহারের পরিকল্পনাও করছে। সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরব হয়ে জর্ডান হয়ে স্থলপথের ব্যবহারের পরিকল্পনাও করছে। এছাড়া এশিয়া হয়ে রেল যোগাযোগেরও বড় ভূমিকা রাখতে পারে। যদিও এই পথগুলো সমুদ্র পথগুলোর মতো সস্তা নয়, যদিও এই পথগুলো সমুদ্র বন্দর থেকে সামুদ্রিকভাবে যেভাবে আমরা জাহাজে লোড আনলোড করতে পারি, সেই যে একটা ক্যারিং কস্ট, সেটা এখানে এত সস্তা না। তারপরেও আমাদের এই সমস্ত চিন্তা আমাদের করতে হচ্ছে। সংকট সমাধানের সময় পণ্য সরবরাহের রাখা এটাই একমাত্র উপায় হয়ে দাঁড়াচ্ছে। সংকট যখন পড়বে বিশ্ববাজারে, এই সমস্ত সংকটের জন্য আমাদের এই সমস্ত পথ, এই সমস্ত রুট, এই সমস্ত উপায় আমাদের বের করে রাখার জন্য একমাত্র উপায় হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের পরিকল্পনা কি? এখন আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ, মধ্যমায়ের দেশ বা দারিদ্র দেশ, যেটাই আমরা বলি না কেন, আমাদের এখান থেকে তো বের হতে হবে। আমাদের এই স্বাধীনতার সময় 7 কোটি মানুষ যখন ছিল, তখন জমি ছিল মাথাপিছু 27 থেকে 28%। এখন আমরা প্রায় 20 কোটি মানুষ, মাথাপিছু জমি হয়েছে 60 থেকে 8%। আমরা কিন্তু আমদানি নির্ভরশীল বাংলাদেশ। আমাদের সবচেয়ে বড় সংকট এই মোকাবেলা করার জন্য আমাদের কি প্রস্তুতি থাকা দরকার? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঢাল হতে পারে আমাদের সবচেয়ে বড় ঢাল হতে পারে আমাদের দেশের মাটি, উর্বর মাটি। আমরা এই মাটিতে যা কিছু বপন করব, আমরা ফসল উৎপাদন করব। যে 7 কোটি মানুষ দেখেন
প্রযুক্তির অভাবে 7 কোটি মানুষ যখন ছিল 71 সালে, তখন কিন্তু দুর্ভিক্ষ থেকেছে। আমরা এখন প্রায় 20 কোটি মানুষ, আমরা এখন উৎপাদন করতে পারি উর্বর ভূমি। আমাদের প্রযুক্তির কারণে আমরা কিন্তু এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মোটামুটি আমরা ঘোষণা করতে পেরেছি। তাই আমাদের এখান থেকে বাঁচতে হলে আমাদের নিজস্ব কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, 26 সালটা অত্যন্ত ভয়াবহ। এখান থেকে আমাদের উত্তোলন হতে হবে। তাই আমদানি সংকটের কারণে যদি আমাদের তেল, সয়াবিন তেল, ডাল এবং চিনি দাম বৃদ্ধি পায়, তাহলে আমাদের আখ আবাদ বৃদ্ধি করতে হবে। আমাদের আখ কল আছে, চিনি কল আছে, আমরা উৎপাদন করতে পারব। 2, আমাদের দেশে উর্বর মাটি, সরিষার আবাদ আমাদের পর্যাপ্ত হয়। তেলের জন্য সয়াবিন তেল আমদানির সংকট আকাশচুম্বী দাম হলে আমাদের পকেটের প্রভাব পড়বে, আমরা কিনে খেতে পারবো না। তাই আমাদেরকে সরিষার আবাদ করতে হবে, সরিষার আবাদের বৃদ্ধি করতে হবে, যার দ্বারা আমরা তেল উৎপাদন করতে পারি। আমাদের 40,000 কোটি টাকা তেল উৎপাদন করতে তেল আমদানি করা লাগে। আমরা যদি সরিষা উৎপাদন করতে পারি, আমাদের এই 40,000 কোটি টাকা বাংলাদেশের রাজস্ব থাকবে। তাই আসুন আমরা সরিষা আবাদকে গুরুত্ব দেব। ডাল, আমরা কুশালের জমির ভিতরে, আখের জমির ভিতরে, সরিষা জমির ভিতরেও আমরা কিন্তু কি করতে পারি, ডাল, মুসুরের ডাল, ফ্যাসা ডালে আবাদ করতে পারি। আমাদের উর্বর মাটি, আমাদের ভ্যারাইটিস আবাদ করে, আমাদের ফসল উৎপাদন করে, কৃষি উৎপাদন বৃদ্ধি করে আমাদের এই সংকট থেকে আমাদের উত্তরণ হওয়া সম্ভব। আরও কিছু বলতে চাই, আমাদের সমুদ্র বন্দরগুলো আধুনিক করতে হবে। আমাদের সমুদ্র বন্দরগুলো আধুনিক করতে হবে। এর কারণ জাহাজের জট যেন না থাকে, জাহাজ যেন আসার সাথে সাথে আমরা আনলোড করতে পারি এবং জাহাজটাকে আমরা ছেড়ে দিতে পারি। এই জাহাজের জট না থাকলে আমাদের আরও সংকট থেকে কমা সম্ভব। আমি সমুদ্র বন্দরগুলোকে আধুনিক করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি। আমি আরও আপনাদের বলতে চাই, আমার জীবনে, ব্যক্তি জীবনে আমি অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আমার জীবনের অভিজ্ঞতায় অনেক সংকট দেখেছি, কিন্তু এবারের সংকট বা লড়াই যেটাই বলেন না কেন দীর্ঘস্থায়ী। তবে মনে রাখবেন, ইতিহাস বলে যে জাতি সংকটের বিকল্প পথ খুঁজে পায়, ইতিহাস বলে যে জাতি সংকটের পথ খুঁজে পায় সেই জাতি টিকে থাকতে পারে। নাইতো সাগরের ঢেউ, নাইতো সাগরের ঢেউ আমাদের তীরে এসে ধাক্কা দিলে আমাদের ধৈর্যে, আমাদের সাগরের ঢেউ যত সংকট আমাদের তীরে ধাক্কা দিক না কেন, আমাদের ধৈর্য সহকারে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের অনেক ধৈর্য করতে হবে, বুদ্ধিমত্তার সাথে এই ঝড়কে, এই 2026 সালের যে দীর্ঘস্থায়ী আমাদের খাদ্য, আমাদের সংকট, এই সংকট থেকে, এই আমদানি নির্ভরশীল থেকে কমতে হলে আমাদের নিজেরাই ধৈর্য মোকাবেলা করতে হবে। ধৈর্য করে আমাদের নিজেরাই পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী জাতি হিসেবে আমাদের করতে হবে। আমাদের আবাদ বসত করতে হবে। আমাদের 1 ইঞ্চিও জমিও আমাদের অনাবাদি রাখা যাবে না। আমাদের বাড়ির পাশে যতটুকু জমি খালি থাকবে, পুষ্টি থেকে শুরু করে সকল শস্য আবাদ আমরা করব। আমরা বাঙালি জাতি কখনো ভেঙে পড়ি না। বাঙালি জাতি হিসেবে, বাঙালি হিসেবে আমার প্রত্যেকটা নাগরিককে অনুরোধ, 2026 সালকে আমি আরেকটি কথা বলতে পারি, আমরা একটু কম খাবো, আমরা কম ভোগ করব, আমরা বেশি উৎপাদন করব, আমরা সঞ্চয় করব। আমরা আবারও বলছি, আমরা 2026 সালকে একটু কম ভোগ করব, কম খাবো, আমরা বেশি উৎপাদন করব। আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের 2-4টি কথা বলার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।